সেদিনের সন্ধ্যাটা ছিল মফস্বলের এক নির্জন গলিতে, শীতের গভীরে অন্ধকারে মোড়া। এখনকার মতন তখন শহরতলিতে বিশাল বিশাল গগনচুম্বী ইমারত গড়ে ওঠেনি। আমাদের চারপাশে ছিল বিস্তীর্ণ ফাঁকা জমি, পুরনো আমলের বাগুন বাড়ি আর শান্ত নিস্তব্ধতা। এই পরিবেশই ছিল আমাদের নাচের স্কুল। হঠাৎ লোডশেডিং হওয়ায় সেই নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়েছিল। সেই নিস্তব্ধতার মধ্যে আমরা সকলে মিলে আশ্রয় নিয়েছিলাম ছাদে। নাচের স্কুলে আমাদের গল্প বলিয়া কাকিমা ছিলেন অপর্ণা কাকিমা। আমরা অপর্ণা কাকিমাকে ঘিরেই বসেছিলাম। আমি আর তার মেয়ে মঞ্জুশ্রী একই নাচের স্কুলে নাচ শিখতাম। কাকিমা চাকরির সুবাদে দেশের বহু প্রান্তে ঘুরেছেন। আমরা জানতাম তার ঝুলিতে জমা আছে বহু না বলা গল্প। আমাদের কৌতূহল মেটাতে তিনি তার এক অভিজ্ঞতা বলতে শুরু করলেন। আমাদের নাচের শিক্ষক সমেত বাকি মেয়েরাও এসে ততক্ষণে যোগ দিয়েছেন। যেন এক গোল বৈঠক বসেছে সেই শীতের আকাশের নিচে। তিনি বলতে শুরু করলেন, তোরা তো জানিস, ব্যাংকের চাকরির সুবাদে আমাকে মাঝে মাঝেই বদলি হতে হতো বিভিন্ন এলাকায়। একবার যখন তোদের বন্ধু মঞ্জুশ্রী বেশ ছোট, তখন আমাকে বদলি হতে হয়েছিল জলপাইগুড়িতে। জায়গাটা একেবারে জনমানবহীন না হলেও সেখানে এখান গেছে অনেক কম লোক সংখ্যা ছিল বলা যায়। আমি উঠেছিলাম আমার অফিস থেকে ঠিক করে দেওয়া একটা বাড়িতে। বাড়িটা একটা আবাসনের মধ্যে হলেও বাকি বাড়িগুলোর থেকে একটু দূরে ছিল, একেবারে শেষের দিকে। তাতে অবশ্য আমার বিশেষ ভয় ছিল না, কারণ আমি ভূতে বিশ্বাস করতাম না। ছোট্ট মেয়ে নিয়ে আমি একেবারে একা। তবে একা বললে ভুল হবে, আমার মা আর আমার কাজের লোক পুষ্প সবসময় সঙ্গে থাকতো মেয়ে দেখাশোনার জন্য। এরকম করে বেশ কেটে যাচ্ছিল। এর আগে আমি কোনোদিনও কোনো ভূতের অভিজ্ঞতার মুখোমুখি হইনি বলে অলৌকিক কিছুর ভয় যে কাকে বলে তা আমি ঠিক জানতাম না। এবার আসি আসল ঘটনায়। সময়টা ছিল বর্ষাকাল। থেকে থেকে বৃষ্টি নেমে আসছিল সময়ে সময়ে। সেদিন আমি অন্যান্য দিনের চেয়ে একটু আগেই গিয়েছিলাম ব্যাংকে। ম্যানেজারের সাথে মিটিং ছিল তাই। আমার নির্ধারিত টেবিলের পাশে মরুময় গাঙ্গুলির বসার জায়গাটা তখন ফাঁকা। ব্যাংকের পিয়ন রোগকে চা আনতে পাঠিয়েছিলাম। তার মধ্যেই হঠাৎ চোখ গেল মনোময়বাবু টেবিলের উপরে রাখা একটা কাগজের ঠোঙার দিকে। কেন জানি না আমার হাত যেন সেদিকে আপনি আপনি এগিয়ে যেতে চাইল। এক অদৃশ্য আকর্ষণ, যা উপেক্ষা করার সাধ্য আমার ছিল না। আমি নিজেকে সংযত করার বহু চেষ্টা করলাম, অন্য জিনিস হাত দিতে নেই। কিন্তু সেই কৌতূহল একেবারে তীব্র নেশার মতো নামকে টেনে নিয়ে গেল। ধীরে ধীরে আমি ঠোঁটা হাতে তুলে নিলাম, আর ব্যস্তভাবে মুখটা খুলতেই যেন এক শীতল স্রোত আমার শীত দ্বারা দিয়ে নেমে গেল। ঠোঁট ভিতরে ছিল কিছু সাধারণ অথচ ভয়ঙ্কর জিনিস। লাল কালো হলুদ সুতো, সিঁদুরে মাখানো একটা ছোট্ট নারকেল, পুজো দেওয়া মনে হলো, বেশ কিছু সুপারি, আর সবশেষে একটা ছোট কাগজে মোড়া এক চিমটে ছাই। সাথে আর বেশ কিছু উপকরণ ছিল যার নাম আমার জানা নেই। ঠিক তখনই পিছন দিক থেকে চিৎকার করে উঠল চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকা রঘু। ব্যাংকের পিয়ন, তার চোখ বিস্ফারিত, মুখমণ্ডলে কেমন এক আতঙ্ক। এগুলো আপনি কোথা থেকে পেলেন ম্যাডাম? সাংঘাতিক জিনিস, এক্ষুনি দূর করুন। আমি হতভম্ব রক্তিকে তাকিয়ে বললাম, এতে কি হয়েছে? পাশে টেবিলে ছিল, তুলে নিয়েছি কৌতূহল বশত। রঘু কণ্ঠস্বর তখন কাঁপছে। এ আপনি কি করলেন ম্যাডাম? অন্যের বিপদ না জেনে নিজে ঘাড়ে নিলেন। তুক করেছে কেউ, হয়তো মনোময় বাবুর জন্য ছিল, কিন্তু আপনি ওটাতে হাত দিয়ে একেবারেই ভালো করেননি। এখন থেকে খুব সাবধানে থাকবেন। সামনে অমাবস্যা, আর সে সময় কিছু ঘটতে চলেছে। আমি আর কথা বাড়ালাম না, দ্রুত সেগুলোকে তুলে নিয়ে
বাইরে ফেলে দিয়ে এলাম। কিন্তু সেদিনটা আমার কাটলো এক গভীর চিন্তার পরে। মন জুড়ে শুধু ওই ধোঁয়ার ভেতরে অশুভ অবস্থাগুলো চুপে ভেসে উঠছিল। কিছুদিন কাটলো নিশ্চিন্তে। আমি প্রায় ভুলেই গেলাম রঘুর সতর্কবাণী। হয়তো সবটাই মনের ভুল ছিল, কিন্তু সেই শান্তিতে বাদ সাধল একদিন বৃষ্টি ভেজা রাতে। ঘরের জানালা তখন বন্ধ। কাচের উপাস দিয়ে বাইরে শুধু ঝড় বৃষ্টি আর অন্ধকারের বিভৎসতা প্রকাশ পাচ্ছিল। আমি তখন টিভি দেখছিলাম। হঠাৎ আমার তীব্রভাবে মনে হলো যেন কেউ জানলা দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রথমে নিজেকে সান্ত্বনা দিলাম, নিশ্চয়ই বিভ্রম। ঘাড় ঘুরিয়ে দেখলাম কেউ নেই সেখানে। কিন্তু সেই অনুভূতি এত বাস্তব ছিল যে আমি আর স্থির থাকতে পারলাম না। চোখের কোণ দিয়ে জানলার দিকে তাকালাম। যা দেখলাম তাতে আমার রক্ত যেন জমে গেল। একটা কালো মাথা যেন উকি দিচ্ছে জানলার কাছের ওপার থেকে। তার দৃষ্টি জল চলে স্থিরভাবে তাকিয়ে আছে ঠিক আমার দিকে। আমি চাকিতে মাথা ঘোরাতেই এক ঝলকের জন্য দেখলাম একটা বিবশ উড়ে যাওয়া মুখ। চিৎকার করতে গেলাম, কিন্তু গলার স্বর ফুটল না। সে মুখটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। মনে হলো ওটা যে সেই সুতি যাকে কেউ জাগিয়েছিল অন্য ক্ষতির জন্য, আর যাকে না জেনেই আমি আমার ঘরে বয়ে এনেছি। এক পৈশাচিক শক্তি যার উপস্থিতি আজ আমার দোরগোড়ায়। মেয়েকে খাওয়ানো শেষ করে মা ঘরে প্রবেশ করে আমার ওরকম ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে কারণ জানতে চাইলেন। আমি বুঝতে পারলাম না, কারণ আমি সঠিক কিছু বুঝিনি। তারপর থেকে কেটে গেল বেশ কিছুদিন। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম সেদিনের দেখাটা ছিল মনের ভয় বা হয়তো বা চোখের ভুল, কিন্তু সেই স্বস্তিকে ভেঙে দিল এক রাতের ঘটনা যা আমি কোনোদিনই ভুলতে পারবো না। সেদিনও ঝড় বৃষ্টির পর ঘুমটা ছিল খুব গভীর। আমরা তিনজন একই বিছানায় ঘুমিয়েছিলাম। এক পাশে আমি, মাঝে মঞ্জুশ্রী, আর অন্য পাশে মা। হঠাৎ আমার গালে সপাটে একটা চর পড়ল। প্রচণ্ড যন্ত্রণায় আমার ঘুম ভাঙল। চোখ খুলে যে দৃশ্য দেখলাম তাতে আমার মেরুদণ্ড বেয়ে যেন বরফ গলা জল নেমে গেল। মা প্রবল হয় কাঁদছেন। ঘরের কোণে পুষ্প আতঙ্কে পাথরের মতন দাঁড়িয়ে। মা আমাকে বারবার কিছু বলতে চাইছেন, আমার হাত ধরে টানছেন, কিন্তু আমি প্রথমে কিছুই বুঝতে পারলাম না। তারপর আমার চোখ পড়ল সেই ভয়ঙ্কর সত্যর দিকে। আমি আমার মেয়ের গলা টিপে ধরে আছি। মনুশ্রী কোকিয়ে উঠেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার যন্ত্রণায় তার শরীর ছটপট করছে। মা পাগলের মতন চেষ্টা করছেন আমার হাত ছাড়াতে, কিন্তু কোনোভাবেই পারছেন না। সেজন্যই তিনি আমার গালে জোরে জোরে চড় মারছিলেন আমার জ্ঞান ফেরানোর জন্য। তড়িঘড়িতে হাত ছেড়ে দিলাম। ভয়ে অনুশোচনায় আমি জবুথবু হয়ে বিছানার একপাশে সরে গেলাম। মনে কেবল একটাই প্রশ্ন, এ আমি কি করছিলাম? নিজের হাতে নিজের মেয়েকে। মঞ্জুশ্রী সে যাত্রায় রক্ষা পেল, কিন্তু সে আঘাত তার মনে গভীর ক্ষত তৈরি করল। সে আমাকে ভয় পেতে শুরু করলো। আমার ভয়ঙ্কর রূপ দেখে আমি নিজে থেকেই তাকে আলাদা করে দিলাম। সে রাতে মার সঙ্গে অন্য ঘরে ঘুমাতো। তোরা জানিস? অবন্য কাকিমা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ দুটোতে তখনও সেই রাতের আতঙ্ক স্পষ্ট। অপর্ণা কাকিমা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ দুটোতে তখনও সেই রাতের আতঙ্ক স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। আজ অবধি অনেক মন্দির মসজিদ করেছি, নিজেকে স্বাভাবিক করতে পারিনি। আজও মাঝে মাঝে আমি রাতের অন্ধকারে সেই পোড়া মুখের অধিকারীকে এক ঝলকের জন্য দেখতে পাই। কখনো নির্জন কোনো গলিতে, কখনো অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির আলোতে এক সেকেন্ডের জন্য। তিনি একটু থামলেন। তার কণ্ঠস্বর
তখন ভয়ের আভাস পাচ্ছিলাম আমরা। সে কিন্তু আজও পিছু ছাড়িনি। আমি জানি সে আমার সাথে সাথেই আছে। হয়তো এই ছাদে, এই অন্ধকারের মধ্যে সে কোথাও লুকিয়ে আছে। অন্ধকারের বাসিন্দা সে, তাই তাকে আমার জীবন থেকে আলাদা করা সোজা না। কোনো মন্দির বা মসজিদ আমার এর থেকে রেহাই দিতে পারেনি আজও। সে সুযোগ পেলে পিছু পিছু আসে। তিনি আমাদের দিকে তাকালেন। তার শেষ কথাগুলো যেন সে শীতের রাতে নীরবতাকে ভেদ করে গেল। তিনি আবার বললেন, শুধু আমার এইটুকুই জানা নেই, রাতের ঘুমের মধ্যে আমি এখনো কারোর গলা টিপতে চাই কিনা। কারণ তারপর থেকে আমি রাতে একাই ঘুমাই। গল্পটা শুনে আমাদের মধ্যে পিনপত নিরাপত্তা নেমে এলো। প্রত্যেকেই যেন সেই পোড়া মুখ আর গভীর রাতের আতঙ্ক দৃশ্য মনে মনে কল্পনা করে ভয়ে শিউরে উঠল। গল্পটা সত্যি খুব ভয়ের ছিল। রমণীতা বোস আরো দুটো ঘটনা পাঠিয়েছেন, আর দ্বিতীয় ঘটনাটা আরো বেশি ভয়ের। আশা করছি ঘটনাটা সবার ভালো লেগেছে। আপনারা দ্বিতীয় ঘটনাটাও শুনুন। আমি বলতে পারি দ্বিতীয় ঘটনাটা আপনাদের খুব ভালো লাগবে। তো আমি বেশি সময় নষ্ট করব না, শুরু করব নবনীতা বোসের দেওয়া দ্বিতীয় সত্যহদিক ঘটনা। আমার বয়স তখন 15। শহরের মাঝে এক শান্ত অথচ রহস্য মোড়া নির্জন গলিতে ছিল আমাদের আদি বাড়ি। শীতের সন্ধ্যাগুলো সেখানে বড্ড দ্রুত নেমে আসতো। যেদিনের কথা বলছি, সেদিন রোজকার মতন পড়ার শেষে আমরা দল বেঁধে বাড়ি ফিরছিলাম। রোজকার মতন গল্প করতে করতে আমরা বন্ধুরা যে যার বাড়িতে ঢুকে যাচ্ছিল। কিন্তু সেদিন আমার সাথে শেষ অবধি ফেরা বান্ধবীটা, নাম নন্দিনী, ক্লাসে অনুপস্থিত ছিল। তাই পথের শেষটুকু আমাকে একাই পেরোতে হচ্ছিল। আমাদের বাড়ি আর নন্দিনীর বাড়ির মাঝে দূরত্বটা বেশি না হলেও মাঝখানে পড়তো সেই পুরনো শ্যাওলা পড়া পুকুরটা। আর তার ঠিক ধার ঘেঁষে দাঁড়িয়েছিল একটা বিশাল ছাতিম ফুলের গাছ। গাছটা যেন সেই পুকুরের সমস্ত রহস্য একাই আগলে রাখত। ছাতিম তলায় পৌঁছাতেই শীত দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কারণ হঠাৎ পেছন থেকে আমি আমার নাম ধরে স্পষ্ট ডাক শুনতে পেলাম। গলা স্বরটা নন্দিনীরই। তাতে কোনো সন্দেহ ছিল না আমার। আমি তৎক্ষণাৎ আনন্দে পিছনে ফিরে তাকালাম। কিন্তু কই, চারিদিকে ঘন হয়ে আসা আধারের আবছা জঙ্গল আর পথের নীরবতা ছাড়া তো কিছুই নেই সেখানে। আমি ভুল শুনেছি ভেবে নিজেকে বকা দিলাম। মনটাকে শক্ত করে আবারও বাড়ির দিকে এগোতে লাগলাম। আমি যখন ছাতিম গাছ থেকে কয়েক পা এগিয়েছি, তখন আবারও একই ডাক। এবার আরো স্পষ্ট, যেন ঠিক আমার কানের কাছে কেউ ফিসফিস করে ডাকলো, নবনীতা, নবনীতা, দেখবি না একবার? এবার আর ভুল বোঝার উপায় ছিল না। আবার সমস্ত শরীরের রং খাড়া হয়ে উঠল। আমি ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালাম শ্বাস বন্ধ করে। আবারও কেউ নেই। দ্বিতীয়বারের মতন এই নীরবতা আমাকে গভীরভাবে বিচলিত করল। নন্দিন যদি এসেই থাকে, তবে সে কেন লুকিয়ে থাকবে? আমার মন দ্রুত একটা খারাপ কিছু অনুমান করতে শুরু করলো। পুকুরের জমাট বাঁধা অন্ধকার যেন জীবন্ত হয়ে উঠল। আমি কাঁপতে কাঁপতে দ্বিতীয়বার যখন পথ হাঁটতে শুরু করেছি, তখনই ঘটল শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। দ্বিতীয়বারের ডাকটা শুধু স্পষ্ট ছিল না, এও যেন তাতে গভীর এক আকুতি মেশানো ছিল। একটা চাপা আর্তনাদের মতন শোনালো। আমি তৎক্ষণাৎ পিছনে ফিরে অনেকটা সাহস সঞ্চয় করে প্রায় চিৎকার করে ডাকলাম, নন্দিনী, তুই কি মজা করছিস? সামনে আয়। তোর এলো না। কিন্তু এইবার আর আমি সেখানে থমকে রইলাম না।
এক অদৃশ্য তীব্র আকর্ষণ যেন আমার পা দুটোকে ছাতিম গাছ পেরিয়ে সোজা পুকুরের ভেজা ধাপগুলোর দিকে টানতে লাগলো। আমার মনে হচ্ছিল নন্দিনী হয়তো জলে পড়ে গেছে বা কোনো বিপদে পড়েছে, আর সেজন্যেই আমাকে ডাকছে সে। আমার মন তখন ভয়ে নয়, এক অজানা কর্তব্যবোধের তাড়নায় অস্থির। আমি পা বাড়াচ্ছি, চোখ বন্ধ হয়ে আসছে, আর মাথার মধ্যে সেই চাপা আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে। পুকুরের সেই জমাট কালো জল আমাকে হাতছানি দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার জ্ঞান ফিরে এলো, পিছন থেকে আমার ছোট কাকার তীক্ষ্ণ গলা শুনে। এই, এই আঁধারে তুই পুকুরের দিকে যাচ্ছিস কেন? কি হয়েছে তোর? ছোট কাকা এসে আমার হাত শক্ত করে ধরল। আমি ধর্মর করে পুকুরটার দিকে তাকালাম। তখন যেন মনে হলো পুকুরটার কালো জলের নিচে কিছু একটা চুপিসারে ঢুকে গেল, আর ছাতিম গাছের ডালপালাগুলো যেন মৃদুভাবে কেঁপে উঠল। ভয়ে আমার কথা শুনল না। কোনো মতে ছোট কাকার সাথে বাড়ি ফিরে এলাম। সেদিন রাত থেকে আমার কাঁপুনি দিয়ে জ্বর এলো। তাপমাত্রা কিছুতেই নামছিল না। টানা ১ সপ্তাহ আমি জ্বরের ঘোরে অসংলগ্ন কথা বলতে থাকলাম, যেন সবসময় কেউ আমার নাম ধরে ডাকছে। সুস্থ হওয়ার পর যখন বাড়ির লোককে পুরো ঘটনা বললাম, তখন তারা আতঙ্কিত হয়ে পড়লেন। রহস্যের উন্মোচন হলো যখন আমার মা নন্দিনীর বাড়িতে খোঁজ নিলেন। নন্দিনী সেদিন তার মামার বাড়ি গিয়েছিল এবং সেদিন সন্ধ্যায় সে পাড়ায় ছিল না। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা পরে জানতে পারি। সেই পুকুর পাড়ে ছাতিম গাছটার ঠিক নিচে বছর কয়েক আগে জল আনতে গিয়ে একটা কিশোরী ডুবে মারা গিয়েছিল। সেও নাকি রোজ তার বান্ধবীর সাথে ফিরত। সে কিশোরীর আত্মায় হয়তো গভীর রাতে একা মেয়েদের তার নাম ধরে ডেকে পুকুরের দিকে টেনে নিয়ে যায়। আমি আজও এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাইনি। তবে একটা কথা স্পষ্ট জানি, সেদিন ছোট কাকা যদি সময় মতন না আসতো, তবে ছাতিমতলার সেই ডাক আমার কৈশোরের শেষ ডাক হয়ে যেত। সেই ১ সপ্তাহের মরণ জ্বর আর সেই অদৃশ্য টানার সত্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই থেকে আজও শীতের সন্ধ্যায় একা ছাতিমতলা দিয়ে হাঁটলে আমার মন শিহরণ জাগে। দারুণ ঘটনা। যারা শুনেছেন, আমি বলেইছিলাম ঘটনাটা খুব ভয়ের, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ঘটনাগুলো কেমন লেগেছে। যদি ঘটনাগুলো আপনাদের ভালো লাগে, এরকম আরো ঘটনা শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি বেশি কথা বাড়াবো না, আজকের শেষ ঘটনার দিকে চলে যাব। আমি তখন শান্ত সাজানো গোছানো শহর জামশেদপুরের একটা আবাসনে থাকতাম। এমনিতে জামশেদপুর খুব শান্ত জায়গা, যেখানে মানুষের আনাগোনা তুলনামূলকভাবে কম। বিশেষ করে সন্ধ্যের পর থেকে যেন পথচারীদের টিকিটিও খুঁজে পাওয়া যেত না। প্রাকৃতিক সৌন্দর্য যেন সর্বদা খেলা করত এই শহরে পড়তে পড়তে। রাস্তাঘাট, পার্ক আর আধুনিক ইমারতগুলো বেশ নজর কাড়া ছিল। এই চীনা চিত্রপাতে শীতকালের সন্ধ্যাগুলো ছিল বড়ই বিষণ্ণতায় মোড়া। আর আমাদের আবাসনের আশেপাশে দৃশ্যটা ছিল শহরের মূল জীবনযাত্রা থেকে সম্পূর্ণ আলাদা। বিশেষ করে আমাদের আবাসনের আশেপাশে, শহর থেকে একটু ভেতরের দিকে হওয়ায় আমাদের আবাসনটা ছিল প্রায় জঙ্গলে ঘেরা। প্রায়শ জঙ্গল থেকে ভেসে আসতো গা ছমছমে শিয়ালের ডাক। শোনা যেত একসময় এই এলাকায় মানুষের বসতি ছিল না বললেই চলে। কিন্তু পরবর্তীকালে এখানে বেশ কিছু বড় বড় আবাসন গড়ে ওঠে। রাস্তায় পথচারীর সংখ্যা ছিল হাতে গোনা। শুধু গাড়ির দ্রুত ছুটে যাওয়ার শব্দ শোনা যেত সারা সন্ধ্যা জুড়ে। সব মিলিয়ে এক দম বন্ধ করা নিস্তব্ধতা বিরাজ করত সর্বত্র। আবাসনের মূল ফটকে নিরাপত্তা রক্ষীরা এবং তাদের পরিবারের লোকেরা কাজ শেষে আগুন জ্বলে বসে গল্প করত, যা ছিল সেই নিস্তব্ধতার মধ্যে এক টুকরো উষ্ণতার মতো। আমাদের ফ্ল্যাটটি ছিল আবাসনের একেবারে শেষের দিকে, জঙ্গলের গা ঘেঁষে। এই ছোট সংসারে আমরা ছিলাম মাত্র ৩ জন। আমি, আমার স্বামী এবং আমাদের ছোট্ট মেয়ে। আমার মেয়ে তখন খুবই ছোট, সবেমাত্র হাঁটতে শিখেছে।
কথাও ভালোভাবে বলতে শেখেনি। আমার মনে আছে তার ছোট, ছোট পায়ে সে সারা বাড়ি হেঁটে বেড়াতো আর খেলা করত। আমার স্বামীর ফিরতে প্রায়শই দেরি হতো। তখন আমরা মা-মেয়ে একাই কাটাতাম সারা সন্ধে। যেদিনের কথা আমি বলছি, সেদিনও আমরা মা-মেয়ে সম্পূর্ণ একা ছিলাম ফ্ল্যাটে। বাইরে কুয়াশার এক ঘন চাদর মুড়ি দিয়েছে সারা শহর। সন্ধ্যাবেলায় এক গভীর আচ্ছন্নতা যেন ঘিরে ধরেছে সমস্ত তল্লাটকে। আমি একমনে রাতে রান্না সারছিলাম। তখন ফ্ল্যাটগুলোতে এখনকার মতন ওপেন কিচেনের ধারণা ছিল না। আমাদের রান্নাঘরটা ছিল হলের একপাশে ঘেরা বিচ্ছিন্ন। তবে সেখান থেকে রান্না করতে করতে আমি মেয়েকে ভালো মতন খেয়াল রাখতে পারছিলাম। তার ফাঁকে আমার মেয়ে মাঝে মাঝে টলমলে পায়ে একবার করে রান্নাঘরে ঢুঁ মারছিল। রান্নায় ব্যস্ত থাকায় আমি তেমনি মন দিচ্ছিলাম না। শুধু মাঝে মাঝে তাকে সতর্ক করে দিচ্ছিলাম যেন এইভাবে রান্নাঘরে না আসে। আমার মেয়ে কিন্তু শোনার পাত্রী ছিল না। আমি দেখছিলাম সে একমনে খেলছে এবং মাঝে মাঝে আমার পিছন দিক দিয়ে রান্নাঘরে এসে উঁকি মারছে। তার সেই খিলখিলে হাসির শব্দ আমার কানে আসছিল। এভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকায় তার এই ঘন ঘন আশা এবং হাসি দুটোই একসময় আমার কাছে স্বাভাবিক হয়ে গেল। বিষয়টা আমার মনে বিশেষ রেখাপাত করল না। মাঝে মধ্যে আমি চোখের কোণে দিয়ে দেখছিলাম যে আমার মেয়ে রান্নাঘরে আসছে আর যাচ্ছে। কিন্তু একটা সময় এমন মনে হলো সবকিছু যেন ঠিক নেই। এই অস্বাভাবিকতা আমার নজরে এলো আর কিছুক্ষণ পরে, যখন একটা বেশ অদ্ভুত ঘটনা ঘটল। আমার ঠিক পিছনে দেওয়ালে একটা স্টুলের বাসন রাখার তাক আটকানো ছিল, যা অনেকে রান্নাঘরে থাকে। সেটা একটু ওপরের দিকে লাগানো। আমি একমনে রান্না করতে করতে হঠাৎ একটা বিচ্ছিরি শব্দে চমকে উঠলাম। পিছনে ফিরে তাকাতেই ব্যাপারটা চোখে পড়ল। ওই তাকের একটা আংটায় আটকানো একটা হাতা হঠাৎ মাটিতে পড়ে গেছে এবং বাকি হাতা খুন্তিগুলো মৃদু মৃদু দুলছে। মনে হলো যেন এইমাত্র কেউ সেগুলোকে ধাক্কা দিয়ে গেছে, সে আঘাতেই সেগুলো দুলছে। আপনাদের কাছে হয়তো ব্যাপারটা স্বাভাবিক লাগবে। ভাববেন বাচ্চাটা হয়তো খেলতে গিয়ে তাকটা নাড়িয়ে দিয়েছে। কিন্তু যদি বলি, ওই স্টিলের তাকটা এমন উচ্চতায় লাগানো ছিল যে কোনোভাবেই আমার মেয়ের হাত সেখানে পৌঁছানো সম্ভব ছিল না। এবার হয়তো গায়ে কাঁটা দেবে, কপালে একটু ভাঁজ পড়বে, তাই না? আমারও পড়েছিল। আমি বিন্দুমাত্র দুর্বল মন মানুষ নই, এখনো নই। কিন্তু সেই মুহূর্তে আমার একটু হলেও ভয় হয়েছিল। বিশেষ করে আগের ঘটনাগুলো যখন মনে মনে মেলালাম, তখন আমি বেশ অবাক হলাম। আমি যখন রান্না করছিলাম, তখন চোখের ফাঁক দিয়ে যে ছোট্ট অবয়বটা বারবার রান্নাঘরে ঢুকতে ও বেরোতে দেখছিলাম, সে কি আদৌ আমার মেয়ে ছিল? আমি নিশ্চিত নই। কারণ আমার মেয়ে যখন এসেছিল, সে খিলখিলিয়ে হাসতে হাসতে এসেছিল। যেন আমার সাবধানবাণী অনাগ্রহ করতে পেরে সে বেশ খুশি। আমি নিশ্চিত নই। কারণ আমার মেয়ে যখনই এসেছিল, সে খিলখিলিয়ে হাসতে হাসতে এসেছিল। যেন আমার সাবধানবাণী আগ্রহ করতে পেরে সে খুব খুশি। কিন্তু শেষ দুবার যে এসেছিল, সে এসেছিল সম্পূর্ণ চুপিসারে ধীর পায়ে। তার মুখে কোনো হাসি ছিল না। যেন সে নিস্তব্ধতা বজায় রেখে শুধু তার অস্তিত্বের জানান দিতে এসেছিল। আর তারপরেই রহস্যময়ভাবে তার ছোট হাত উপরের দিকে প্রসারিত করে নাড়া দিয়ে গিয়েছিল আমার পিছনে থাকা জিনিসগুলোকে। ঘটনাটা মনে মনে কল্পনা করে আমি শিউরে উঠলাম। একটা নির্জন জঙ্গলের ধারের ফ্ল্যাটে লোকচক্ষুর আড়ালে একটা অশরীরী শিশুর কার্যকলাপ যেন আমার মনে এক হিমশীতল অনুভূতি সৃষ্টি করলো। তবে এক মুহূর্তের জন্য আমি মনের সব চিন্তাকে নিছক কল্পনা ভেবে রান্নাঘরের ভেতরে এক মুখ বাড়িয়ে আমার মেয়ের দিকে তাকালাম। আর যা দেখলাম সেটা আমার হৃদস্পন্দনকে আরো বাড়িয়ে দিল। সামনে টিভি থেকে আমার মেয়ের প্রিয় কার্টুনের আওয়াজ ভেসে আসছে, আর আমার মেয়ে সেটা দেখ। ওয়েলকাম ব্যাক। ঘটনাস্থল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি স্বামী।
আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। যেখানেই আছেন ভালো থাকুন। আজকের ঘটনাটা আশা করছি আপনাদের 100% ভালো লাগবে, কারণ ঘটনাটা যতটা ভালো ততটা ভয়ের। ঘটনার টাইটেল হচ্ছে জিনের প্রতিশোধ। পাঠিয়েছেন ইয়ার রহমান ভাই। যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন আপনাদের ঘটনাগুলো কেমন লাগছে এবং আপনারা কেমন ঘটনা চান। আমরা চেষ্টা করছি এখন সপ্তাহে 2টো করে ঘটনা নিয়ে আসার। আপনাদের সাপোর্ট পেলে আমরা অবশ্যই সপ্তাহে 2টো করে ঘটনা নিয়ে আসবো। এবং আপনারা যদি আমাদের ঘটনা পছন্দ করেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ঘটনাস্থল ইউটিউব চ্যানেলকে। আমি বেশি কথা বলবো না, শুরু করবো আজকের এপিসোড। আজকে আমাদের সাথে এআর রহমান ভাইয়ের একটা ঘটনা আছে। অনেক বড় ঘটনাই তিনি পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পাঠ করব। বেশি দেরি করব না, শুরু করবো আজকের এপিসোড। ঢাকার অদূরে শহরের ঠিক শেষ প্রান্তে, যেখানে শহুরে কোলাহল আর গ্রামের নিস্তব্ধতা এসে একে অপরের সাথে হাত মেলাতেও দ্বিধা করে, সেই রকমই একটা জায়গায় বছর 2 আগে কবির সাহেব প্রায় পানির দরে 10 বিঘা জমি কিনেছিলেন। উদ্দেশ্য ছিল একটা ছোটোখাটো প্যাকেজিং ফ্যাক্টরি দাঁড় করাবেন। কবির সাহেব আপাদ মস্তক একজন বাস্তববাদী ও আধুনিক চিন্তার মানুষ। ভূত প্রেত বা জিনপরির গল্পে তিনি শুধু হাসেন না, যারা এসবে বিশ্বাস করে তাদের করুণাও করেন। তার কাছে পৃথিবী চলে লাভ আর লোকসানের হিসাবে। এর বাইরে যা কিছু আছে তা হয় লোককথা, নয়তো মানসিক বিকার। জমিটা কেনার সময় ব্রোকার তাকে আধ খেঁচড়াভাবে কিছু কথা বলার চেষ্টা করেছিল। স্যার, জায়গাটা মানে ভালো, কিন্তু একটু মানে সন্ধ্যাবেলা কেউ দিকে যায় না। কবির সাহেব সেদিন ব্রোকারির কাঁধে হাত রেখে হেসেছিলেন। আরে মিয়া, ফ্যাক্টরি বানালে 24 ঘন্টা আলো জ্বলবে, সিকিউরিটি থাকবে, তখন সন্ধ্যাবেলা কেন, মাঝরাতেও লোক যাবে সেখানে। সেই জমির ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল প্রকাণ্ড শতবর্ষ এক পাকুড়ে গাছ। গাছ বললে ভুল হবে, ওটা ছিল একটা সবুজ অরণ্যের প্রতিচ্ছবি। ডালপালা ছড়িয়ে সে একটা প্রায় বিঘেখানেক জায়গা দখল করে রেখেছিল। শিকড়গুলো সাপের মতন এঁকে বেঁকে মাটির ওপর দিয়ে বহুদূর চলে গেছে। ভোর দুপুরেও সেই গাছের নিচে দাঁড়ালে কেমন যেন গা ছমছম করে উঠত। সূর্যের আলো সেখানে পৌঁছাতে কেমন জানি ভয় পেত। ফ্যাক্টরির প্ল্যান পাস হলো, বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হবে। আর্কিটেক্ট প্ল্যান দেখে কবির সাহেব বললেন, এই গাছটা তো জায়গার ঠিক মাঝখানে, এটা না সরালে তো কিছুই হবে না, কালই এটা কাটার ব্যবস্থা করুন। কথাটা শুনে স্থানীয় ফোরম্যান রফু মিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রফু মিয়া এই এলাকার লোক। সে আমতা আমতা করে বলল, স্যার, এই গাছটা মানে মুরব্বীদের কাছে শুনেছি এটা নাকি মামুলি গাছ না, এখানে ওনাদের আস্থানা আছে। কবি সাহেব বিরক্ত হলেন। ওনাদের মানে? পরিষ্কার করে বলুন। মানে স্যার, ওই ওই জিন পরের। এই গাছের একটাও ডাল কেউ আজ পর্যন্ত ভাঙতে পারে নাই। যে চেষ্টা করেছে তার বড় ক্ষতি হয়েছে। রফির গলার স্বর ভয়ে তাপে। একবার এক লোক গাছের নিচে পেশাব করেছিল, 3 দিনের মাথায় রক্তবমি করতে করতে শেষ। আপনি বরং গাছটা বাদেই প্ল্যান করেন স্যার। কবি সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল। দেখুন রফি সাহেব, এটা 21 শতক। আমি এই গাছ কাটার জন্য পয়সা খরচ করছি, আপনার গাল গল্প শোনার জন্য না। কাল সকালে লোক লাগান, গাছ কাটা চাই আমার। পরদিন সকালে 10 জন শ্রমিক কড়া কুড়ুল নিয়ে এলো, কিন্তু গাছের গোড়ায় গিয়ে কেউ আর কোপ মারতে রাজি হয় না। সবার মুখে এক কথা, জান থাকতে এই কাম করুন না। কবি সাহেব পড়লেন মহাবিপদে। শেষে তিনি দ্বিগুণ মজুরির লোক দেখিয়ে শহর থেকে 4 জন পেশাদার কাঠুরি ভাড়া করে আনলেন। তাদের সাথে
আধুনিক সেন্সর মানে বৈদ্যুতিক করাত আনা হলো। সকাল 10টা নাগাদ কাজ শুরু হলো। সেই করাতের যান্ত্রিক চিৎকার যেন পুরো এলাকাটাকে কাঁপিয়ে তুলল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, অন্য সময় যে গাছপালায় শালিক বা কাকের চেঁচামেচি শোনা যায়, আজ সব চুপ। একটা পাখিও ডাকছে না। কাঠুরিরা এক নাগাড়ে কলার চালিয়ে যাচ্ছে। সাধারণ একটা গাছ কাটতে ঘণ্টাখানেক লাগার কথাই মেশিন দিয়ে, কিন্তু দুপুর হয়ে বিকেল হলো, গাছটা যেন অটল দাঁড়িয়ে আছে। বিকেল 4টের দিকে হঠাৎ করেই করাতটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। একজন কাঠুরে চিৎকার করে হাত সরিয়ে নিল। তার হাতের একটা আঙুল অসাবধানে করাতের চেন লেগে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ফিনকি দিয়ে রক্ত ছুটছে সেখান থেকে। বাকিরা কাজ ফেলে দৌড়ে এলো। রূপ মিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বিড়বিড় করছে, স্যার স্যার মানা করেছিলাম, ওনারা রাগ করেছেন, এবার ভালো হবে না কিছু। কবির সাহেব ধমক দিলেন, আরে রাখুন তো আপনার ওনারা, এটা একটা দুর্ঘটনা, কাজ করতে গেলে এরকম হয়। তিনি লোকটাকে দ্রুত হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলেন, কিন্তু বাকি 3জন কাঠুরে আর কাজ করতে রাজি হলো না। যা পাইছি বহুত পাইছি বাবু, এই কারণে আর নাই। গাছটা গোড়া দিয়ে রক্ত বার হইছে, আমি নিজে চোখে দেখেছি। ওরা গাছের কষ, লাল রঙের আঠা এই গাছের। কবির সাহেব রেগে গিয়ে বললেন, না স্যার, ওটা তাজা রক্ত, আর গন্ধ এমন গন্ধ জীবনে পাই নাই। তারা আর এখন তো দাঁড়ালো না। কবির সাহেব দেখলেন গাছের কাটা জায়গায় সত্যিই গাঢ় লাল রঙের একটা তরল বেয়ে পড়ছে, কিন্তু তার চেয়ে অদ্ভুত হলো, সেখান থেকে তীব্র একটা বাখারা বা পুরনো আতরের মতো গন্ধ আসছে। এমন মিষ্টি গন্ধ যে বেশিক্ষণ শুকলে মাথা ধরে যায়। পরদিন তিনি আরও বেশি টাকা দিয়ে নতুন লোক আনলেন। এবার তিনি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করালেন। সারাদিন ধরে চলল সেই কাজকর্ম। শেষে বিকালের ঠিক আগে যখন সূর্যটা লাল হয়ে পশ্চিমে ডুবছে, ঠিক সেই মুহূর্তে প্রকাণ্ড গাছটি একটা আর্তনাদ করার মতন শব্দ করে মাটির উপর আছড়ে পড়ল। গাছটি পড়ার সাথে সাথে যেন পুরো এলাকাটা কেঁপে উঠল। ধুলোর একটা বিশাল মেঘ চারিপাশে অন্ধকার করে দিল, আর সেই সাথেই সে তীব্র মিষ্টি গন্ধটা যেন বাতাসে স্থায়ী হয়ে গেল। গাছটা পড়ার পর একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। মনে হলো এতক্ষণ ধরে কেউ যেন দম বন্ধ করে রেখেছিল, এখন সে মুক্তি পেয়েছে। কবির সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যাক, আপদটা গেল এবার। রূপ মিয়া শুধু ফিসফিস করে বলল, স্যার, আপদ গেল না, আপদ এবার শুরু হইল। কাজ পুরো দমে শুরু হলো। বাউন্ডারি ওয়ালের কাজ চলছে এখন। জায়গার এক কোণে একটা টিনের ছাপড়া ঘর তোলা হয়েছে মালামাল রাখার জন্য, আর রাতে পাহারার জন্য আফসার নামে এক প্রবীণ গার্ডকে নিয়োগ দেওয়া হয়েছে। আফসার বয়স্ক হলেও সাহসী লোক, লাঠি ও টর্চই তার ভরসা। প্রথম রাতটা ভালোভাবেই কাটল। দ্বিতীয় রাতে ঘটল প্রথম ঘটনা। তখন রাত আনুমানিক 2টো। আফসার মিয়া ছাপড়ার সামনে টুলটায় বসে ঝিমাচ্ছিলেন। হঠাৎ করে তো মনে হলো কেউ যেন তার কানের কাছে এসে ফিসফিস করে বলল। আফসার মিয়া ধুমুড়ি উঠে বসল। টর্চ জ্বেলেই এদিক ওদিকে ফেলল, কেউ নেই। বিশাল খোলা জায়গাটা চাঁদের আলোয় ধুধু করছে। শুধু কাটা গাছটার বিশাল কুড়িটা একটা কালো দানবের মতন অন্ধকারে ডুবে আছে। আফসার ভাবল হয়তো ভুল শুনেছে। সে উঠে দাঁড়িয়ে একটু পায়চারি করার সিদ্ধান্ত নিল। হাঁটতে হাঁটতে সে বাউন্ডারি ওয়ালের কাছে গেল। এটার গাঁথুনি তখন কোমর সমান উঠেছে। সে টর্চ জ্বেলে কাজ দেখছিল। হঠাৎ তার নাকে সে তীব্র আতরের গন্ধটা এলো, এত তীব্র যে দম বন্ধ হয়ে আসার জোগাড়। গন্ধটা আসছে কাটা গুড়িটার দিক থেকে।
আফসার মিয়া সেদিকে টর্চ ফেলল, আর ঠিক তখনই সে দেখল গড়িটার উপর কেউ একজন বসে আছে। আবছা চাঁদের আলোয় অবয়বটি স্পষ্ট নয়, তবে বোঝা যাচ্ছে লম্বা চুলওয়ালা কেউ, সম্ভবত একজন মহিলা, সাদা কাপড় পরা। সে গড়িটার উপর বসে পা তোলাচ্ছে আর গুন করে সুর ভাজাচ্ছে। আফসার মিয়ার বুকের ভেতরটা কেমন জানি হিম হয়ে গেল। সে এলাকার লোক, সে জানে এখানেও কারো থাকার কথা নয়। সে কাঁপা কাঁপা গলায় চেঁচিয়ে উঠল, কে কে ওইখানে? লোকটা গান থামালো না। সে ধীরে ধীরে মাথা ঘোরালো। আফসারের টর্চের আলো সোজা গিয়ে পড়ল তার মুখে। আফসার দেখল মুখটা একজন যুক্তির, অসম্ভব ফর্সা, কিন্তু কেমন যেন নিষ্প্রাণ। আর তার চোখ দুটো জল জল করে চলছে, যেন দুটো লাল কয়লার টুকরো। যুবতীটি তার দিকে তাকিয়ে অদ্ভুত হয়ে হাসল। সে বলল, আমার ঘরটা ভাঙলি কেন তোরা? তার গলার স্বরটা মিষ্টি, কিন্তু তাতে এমন এক শীতলতা ছিল যে আফসারের রক্ত জমে গেল। আফসার মিয়া আর এক মুহূর্ত দাঁড়ায়নি। ভূত ভূত বলে চিৎকার করে সে গেট খুলে দৌড় দিয়েছে। সে রাতে সে আর ওই চত্বরে ঢোকেনি। পরদিন সকালে কবির সাহেব সাইটে এসে দেখেন আফসার মিয়া ভয়ের চোটে জ্বরে কাঁপছে। সে কিছুতেই আর ডিউটি করবে না। স্যার, আমারে মাফ কইরেন, জান নিয়ে টানাটানি। ওইখানে মানুষ নাই, জিন আছে। কাল রাতে নিজে চোখে দেখেছি স্যার। কবির সাহেব তার কথা বিশ্বাস করলেন না। ভাবলেন লোকটা গাঁজা টাঁজা খেয়ে কিছু দেখেছে। তিনি আফসারকে বাদ দিয়ে নতুন দুজন গার্ডকে নিয়োগ করলেন, রহিম আর করিম। দুজনেই জোয়ান। তাদের হাতে বড় টর্চ আর মোটা লাঠি ধরিয়ে দিয়ে কবির সাহেব বললেন, বহুত তুত কিছু না, ওসব চোরের দল, দেখলে আচ্ছা করে ধোলাই দেবেন। রহিমের করিম বেশ সাহসী। তারা হাসল। স্যার, চিন্তা করিয়েন না, আমরা থাকতে একটা শিয়ালও ঢুকতে পারবে না এর মধ্যে। সেদিন রাতে সব ঠিক ছিল। রাত 1টা পর্যন্ত তারা গল্প গুজব করে কাটালো। তারপর করিম গেল টহল দিতে, আর রহিম ছাপড়ার বেঞ্চে বসে রইল। করিমপুর এলাকাটা চক্কর দিয়ে ফিরছিল। সে কাটাগুড়িটার পাশ দিয়ে আসার সময় হঠাৎ থমকে দাঁড়ালো। সে স্পষ্ট শুনল মাটির নিচ থেকে, ঠিক যেখান থেকে গাছটা কাটা হয়েছে সেখান থেকে অনেকগুলো বাচ্চা ছেলের হাসির শব্দ আসছে, খিলখিল করে হাসির শব্দ। করুণ প্রথমে ভাবল পাশের গ্রাম থেকে হয়তো শব্দগুলো আসছে, কিন্তু এত রাতে এতগুলো বাচ্চা কারা হাসবে? সে কান পেতে রইল। হ্যাঁ, শব্দটা মাটির নিচে থেকেই আসছে। সে ভয় পেয়ে দ্রুত রহিমের কাছে ফিরে এলো। রহিম ভাই, কিছু শুনেছ? রহিম কান খাড়া করলো। না তো, কি? চলো আমার সাথে। দুজন একসাথে গুড়িটার কাছে গেল। এখন আর হাসির শব্দ নেই, সব চুপ। করুণ বলল, কই, কিছু তো নাই। আরে, আমি নিচে কানে শুনলাম ওলাপানের হাসির শব্দ। তো তোমার মনের বল। রহিম হাসতে কেউ পারল না, কারণ ঠিক সেই মুহূর্তে সেই তীব্র আথরের গন্ধটা আবার ফিরে এলো। দুজনেই চমকে উঠল। তারা দেখল তাদের সামনে 10 হাত দূরে সদ্য কাটা ইটের দেওয়ালের উপর দিয়ে একটা কালো ছায়া তরতর করে হেঁটে চলে গেল। ছায়াটা মানুষের না, কারণ ওটা অস্বাভাবিক লম্বা আর সরু। রহিম আর করিম
ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। তারা দৌড়ে ছাপড়ায় ফিরে এসে দরজা বন্ধ করে দিল। সারা রাত তারা আর বের হলো না। কিন্তু সারা রাত ধরে তারা ছাপড়ার বাইরে অদ্ভুত সব শব্দ শুনতে পেল। কখনো মনে হচ্ছে কেউ একজন টিনের ছেড়ে বালি বা পাথর ছুঁড়ে মারছে, কখনো মনে হচ্ছে কেউ একজন করাত দিয়ে কাঠ কাটছে, আবার কখনো স্পষ্ট নারী কণ্ঠে কান্নার আওয়াজ। পরদিন সকালবেলা কবির সাহেব সাইটে এসে দেখলেন রহিম আর করিম দুজনেই বসে আছে। তাদের চোখ টকটকে লাল। কি ব্যাপার, রাতে ঘুম হয়নি নাকি? রহিম কাপো গলায় বলল, স্যার, এখানে কাজ করা যাইবে না। আশার ভাইয়া ঠিকই কইছিল। কেন, কি হয়েছে? করিম আঙুল তুলে দেখালো। ওই দিকটা যান স্যার। কবির সাহেব সেদিকে এগিয়ে গেলেন। রাতের বেলা যে দেওয়ালটা কোমর সমান গাঁথা হয়েছিল, সকালে এসে তিনি দেখলেন পুরো দেওয়ালটা কি যেন ভেঙে গুড়িয়ে দিয়েছে। ইটগুলো শত শত টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। সিমেন্টের কাঠামোগুলো যেন কেউ হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছে। কবির সাহেবের কপালে ভাঁজ পড়ল। এটা কোনো সাধারণ চোরের কাজ নয়। এত শক্ত গাঁথুনি এইভাবে ভাঙতে গেলে হাতুড়ি বা বিশেষ যন্ত্র লাগবে, আর তাতে প্রচণ্ড শক্ত হতো। রঘু ফোরম্যান পাশে দাঁড়িয়েছিল। সে ফিসফিস করে বলল, স্যার, এখনো সময় আছে। একটা মিলাদ পড়ান, আর ওই গুরুটার ওপর একটা মাজারের মতন বানিয়ে দেন। ওনাদের জায়গা ওনাদের ফিরিয়ে দেন, নইলে এইখানে ফ্যাক্টরি হইবে না স্যার। রক্তের বন্যা বইয়া যাইবে। কবির সাহেব রৌফের দিকে তীব্র চোখে তাকালেন। তিনি আধুনিক মানুষ, এইসবে বিশ্বাস করেন না। তিনি ভাবলেন নিশ্চয়ই কোনো প্রতিপক্ষ শত্রুতা করে কাজ করছে। তিনি রেগে গিয়ে বললেন, আজ আবার কাজ শুরু হবে। আজ আমি নিজে রাতে থাকব, দেখি কোন শালার বেটা এসে দিয়াল ভাই। কবির সাহেব সেদিন একাই সাইটে থাকার সিদ্ধান্ত নিলেন। রৌফ মিয়া হাত পা ধরছিল। স্যার, গড় তুমি কইলেন না, ওনাদের সাথে মানুষে পারে না। চলেন জায়গা, কালকে মিলাদের ব্যবস্থা করি। কবির সাহেব তাকে এক ধমক দিয়ে থামিয়ে দিলেন। আপনি যদি এতই ভয় পান তো কাল থেকে আর কাজে আসার দরকার নেই। আমি আমার প্রজেক্ট বন্ধ করতে পারবো না, আর এইসব কুসংস্কারের জন্য মোটেই না। তিনি ভালো মতোই প্রস্তুতি নিলেন। তিনি ছাপড়া ঘরের ভেতরে একটা আরামদায়ক চেয়ার আনলেন, সাথে নিলেন গরম ফ্লাক্সে ভর্তি কফি। একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চলাইটও, আর সুরক্ষার জন্য তার লাইসেন্স করে রিভলভারটা কোমরে গুঁজে নিলেন। তিনি নিশ্চিত যে বাজারে ভাঙাচুর করছে তারা মানুষই, হয়তো প্রতিপক্ষ কোনো ডেভেলপার বা স্থানীয় চাঁদাবাজ। আজ তাদের একটা শিক্ষা দিয়েই ছাড়বেন। দিনের বেলায় শ্রমিকরা ভয়ে ভয়ে ভাঙা দেওয়ালটা আবার গেঁথে তুলল। তাদের কাজ শেষ হতে না হতেই তারা এমনভাবে সাইড ট্যাগ করলো যেন পেছনে বাঘ তাড়া করেছে। বিকেলের আগেই বিশাল প্রজেক্ট এলাকা জনশূন্য হয়ে গেল। শুধু কাটা পাকুড়ে গাছটার প্রকাণ্ড গুঁড়িটা যেন মাটির উপর একটা বিশাল কালো ক্ষতর মতন হা করে আছে। রাত নামল। অদ্ভুত এক ভ্যাপসা গরম। আকাশে চাঁদ আছে, কিন্তু কেমন যেন ঘোলাটে। বাতাস পুরোপুরি বন্ধ। একটা ঝিঁঝি পোকাও ডাকছে না। কবি সাহেব ছাপড়ার দরজায় বসে পুরো এলাকাটা দেখছেন। সার্চলাইটের আলো ফেলে ফেলে নতুন দেয়ালটা পরীক্ষা করছেন। সব শান্ত। রাত 10টা বাজল, 11টা, 12টা। কবি সাহেবের চোখের ঘুম জোড়াতে শুরু করেছে। তিনি কফি খেলেন, মনে মনে হাসলেন। সব বেটা এই ভিতর দিন, কিচ্ছু তো নেই, সব কটাই টাকাখোর। রাত যখন আনুমানিক 1:30, ঠিক তখনই এটা শুরু হলো। প্রথম এলো গন্ধটা, সেই তীব্র মিষ্টি বাখারি বা পুরনো আতরের গন্ধ। প্রথম পর্বে যে গন্ধটা ছিল হালকা, এবার তা যেন ঘনীভূত হয়ে ফিরে এলো। এত তীব্র যে কবির সাহেবের নিঃশ্বাস নিতে কষ্ট হলো। মনে হলো কেউ যেন এক বোতল আতর তার নাকে ঢেলে দিয়েছে। তিনি রুমাল দিয়ে নাক ঢাকলেন। গন্ধটা আসার সাথে সাথেই
চারপাশের নিস্তব্ধতা ভেঙে গেল। শুরু হলো শব্দ। প্রথমে সেই করাতের শব্দ, ঘ্যার 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 করে, ঠিক যেন সেই চেনসটা কেউ চালু করেছে আবার। শব্দটা আসছে কুড়িটার কাছ থেকে। কবির সাহেব সেদিকে সার্চলাইটের বোতামটা টিপলেন। আলো ফিরে যা দেখলেন তাতে তার হাত থেকে টর্চটা প্রায় পড়ে যাচ্ছিল। গুড়িটার ওপর কেউ নেই, কিন্তু গুড়িটার কাটা অংশ থেকে ধোঁয়া বার হচ্ছে, আর সেই লাল রঙের কষ বা রক্ত টপ টপ করে গড়িয়ে পড়ছে। হঠাৎ করে করাতের শব্দটা বন্ধ হলো এবং শুরু হলো সে কান্নার আওয়াজ। একটা নয়, অনেকগুলো নারী পুরুষের সম্মিলিত কান্নার রোল। ঠিক যেমন কোনো বাড়িতে মানুষ মারা গেলে ওঠে, সেই কান্নার ভেতরে মিশে আছে তীব্র আক্রোশ আর কষ্ট। কবি সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, রিভলভারটা হাতে তুলে নিলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, কে কে ওখানে? সামনে এসো সাহস থাকলে। কান্নাটা হঠাৎ করে থেমে গেল। পরক্ষণে তিনি শুনলেন সেই খিলখিল করার হাসির শব্দ, সেই বাচ্চাদের হাসি যা করিম আর রহিম শুনেছিল। কিন্তু এবার শব্দটা মাটির নিচে থেকে নয়, আসছে ঠিক তার পেছনে, ছাপড়া টিনের চালের ওপর থেকে। মনে হলো একদল বাচ্চা টিনের চালের উপরে লাফালাফি করছে আর হাসছে। ধূপ ধাপ করে আওয়াজ হচ্ছে। কবি সাহেব চমকে পিছন ফিরলেন, টর্চ ফেললেন চালে। কেউ নেই। ধেত্তেরি, তিনি ভাবলেন হয়তো ইঁদুর বা খটাস হবে। কিন্তু যেই না তিনি ঘুরেছেন, তার সার্চলাইটের আলো গিয়ে উঠল নতুন গাঁথা দেয়ালটার ওপর। তার হৃৎপিণ্ডরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। দেয়ালের ওপর প্রায় 10 ফুটতে একটা অবয়ব বসে আছে। কালো, মানুষের চেয়েও লম্বা, কিন্তু অসম্ভব সরু, ঠিক যেন একটা পোড়া কাঠের খুঁটি। সেটা দুটো চোখ কেমন লাল টকটকেভাবে জ্বলছে। আফসারকার যে লাল চোখের কথা বলেছিল, ঠিক তাই, দুটো লাল অঙ্গার। কবি সাহেব রিভলভারটা সেদিকে তাক করলেন। কে তুই? নাম বলছি, নিচে আম। অভাবটা নড়ল না, শুধু স্থির চোখে তার দিকে তাকিয়ে রইল। কবি সাহেব টিকারে আঙুল রাখতে যাবে, এমন সময় ঘটল মূল ঘটনা। প্রচণ্ড একটা শব্দ হলো। মনে হলো কেউ ভারী কোনো হাতুড়ি দিয়ে দেওয়ালে জোরে জোরে বাড়ি মারছে। কবি সাহেব দেখলেন দেওয়ালের একটা অংশ ফেটে চুপচি রয়ে গেল। কে কে ভাঙছে? তিনি টর্চ নিয়ে সেদিকে তোপে গেলেন। দেয়ালের ওপাশে কেউ নেই, দ্রুত করছে খোলা মাঠ। তিনি আবারও ছপের দিকে ফিরতে যাবেন, তখন তার কানের কাছে কে একজন ফিসফিস করে বলল। কবি সাহেব মৃত্যুতে শখ খাওয়ার মতো লাফিয়ে উঠলেন। তিনি চারপাশে টর্চ ফেললেন, কেউ নেই, একদম ফাঁকা। অথচ কণ্ঠস্বর এত স্পষ্ট যেন কেউ তার কানের ভেতরে মুখ ঢুকিয়ে কথা বলছে। কে কে কথা বলে? তার গলার স্বর ভয়ে ভেঙে গেছে। আবার ঘর ভেঙেছিস? সে শীতল হিসিসে কণ্ঠস্বর আবার শোনা গেল। এবার মনে হলো আওয়াজটা আসছে মাটির নিচ থেকে। এবার আর এক একটা করে নয়, পুরো দেওয়ালটা যেন অদৃশ্য কোনো দানবের আঘাতে কাঁপতে শুরু করলো। কবি সাহেব স্পষ্ট দেখলেন ইটগুলো যেন নিচ থেকেই ছিটকে ছিটকে পড়ছে। সিমেন্টের গাঁথনিগুলো ধুলোর মতন সরে যাচ্ছে। কোনো মানুষ নয়, কোনো যন্ত্র নয়, মনে হচ্ছে 100 লোক একসাথে ওটাকে ভাঙছে, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না চোখে। কবি সাহেবের এতক্ষণের সব সাহস, সব যুক্তি এক মুহূর্তে উঠে গেল। তিনি বুঝতে পারলেন রঘু মিয়া ঠিকই বলেছিল, এটা কোনো মানুষের কাজ নয়। তিনি ভয়ে দৌড়ে ছাপড়ের ঘরটায় ঢুকে দরজা বন্ধ করে দিতে চাইলেন, কিন্তু দরজাটা আর বন্ধ হলো না। মনে হলো অদৃশ্য কেউ ওপাশ থেকে দরজাটা চেপে ধরে রেখেছে। তিনি সর্বশক্তি দিয়ে দরজাটা টানছেন, কিন্তু ওটা এক চুলও নাড়ানো যাচ্ছে না। আর ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে তিনি ওটাকে দেখলেন। সেই লাল চোখালো অবয়বটা আর দেওয়ালে নেই, সেটা এখন ঠিক দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। আবছা চাঁদরের আলোয় কবি সাহেব দেখলেন
ওঠার কোনো মুখ নেই, শুধু দুটো জ্বলন্ত চোখ, আর সেটার উচ্চতা ওটা টিনের চাল ছেড়ে গিয়েছে। কবি সাহেব ভয়ে চিৎকার করে রিভলভার থেকে গুলি করলেন। গুলিটা দরজায় লাগলো না, মনে হলো কোনো অদৃশ্য দেয়ালে লেগে ঠিকরে বেরিয়ে গেল। ছায়াটা হাসলো, হাসির শব্দ হলো না, কিন্তু কবি সাহেব অনুভব করলেন ওটা হাসছে। তারপর সেই অবয়বটা ধীরে ধীরে ধোঁয়ার মতন দরজার নিচের ফাঁক গলে ঘরের ভেতরে ঢুকতে শুরু করলো। কবি সাহেব দেখলেন কালো ধোঁয়ার একটা কুণ্ডলি ঘরের মেঝেতে জমা হচ্ছে। সেই তীব্র আতরের গন্ধ তার বমি চলে এলো। ধোঁয়ার কুণ্ডলিটা ধীরে ধীরে আকার নিতে শুরু করলো। ঘরের ভেতরে সামান্য আলো অন্ধকারিতে তিনি দেখলেন ধোঁয়াটা জমাট বেঁধে সেই যুবতীর রূপ নিচ্ছে, যেটা আফসার গার্ড দেখেছিল। সাদা কাপড় পরা, চুলগুলো মেঝেতে লুটপুট খাচ্ছে। মহিলাটা তার দিকে মুখ তুলল। তার মুখটা কেমন ফ্যাকাশে, কিন্তু চোখের কুঠুরে চোখের গুলি নেই, চোখের জায়গায় দুটো কালো গর্ত। মহিলাটা তার দিকে হাত বাড়ালো, তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর সরু। কবি সাহেব ভয়ে জ্ঞান হারানো ঠিক আগের মুহূর্তে শুধু শুনলেন মহিলাটা সে শীতল মিষ্টি গলায় বলছে, আমার ঘর ফিরিয়ে দিবি না? আয়, তোকেই আমার নতুন ঘর বানাই। পরদিন সকালে রহুক নিয়ে আর শ্রমিকরা যখন সাইডে এলো, তখন দেখলো এই ধ্বংসযজ্ঞ। রাতের মাথা দেওয়ালটা শুধু ভাঙেনি, ইটগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে মাটির সাথে মুছে গেছে। ছাপড়ার ঘরটা টিনের চাল কি যেন 2 হাতে মুচড়ে দুমড়ে আস্ত কুঁড়ে ফেলে দিয়েছে। আর কবির সাহেব, তাকে পাওয়া গেল সেই কাটা পাকুড়ে গাছের গুড়িটার উপর। তিনি গুড়িটাকে 2 হাতে জড়িয়ে ধরে বসেছিলেন। তার চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো দৃষ্টি নেই। তিনি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। তার সব চুল যা গতকাল কালো ছিল, তা রাতের অন্ধকারে সম্পূর্ণ সাদা হয়ে গেছে। তার কোমরের রিভলভারটা তখনও গোঁজা, কিন্তু তার সব গুলি শেষ। রউফ মিয়া তাকে ধরে ঝাঁকুন দিল। স্যার, স্যার, কী হয়েছে আপনার? কবির সাহেব ধীরে ধীরে মুখ ফেরালেন, তার দিকে তাকিয়ে হাসলেন। এমন এক অবাস্তব শূন্য হাসি যা দেখলে সুস্থ মানুষের বুক কেঁপে ওঠে। তিনি ফিসফিস করে বললেন, চুপ, একদম চুপ। দেখছো না বাচ্চারা ঘুমাচ্ছে? কিসের বাচ্চা স্যার? রুমিয়া ভয় কিনে ফেলল। কবি সাহেব গুড়িটার উপর হাত বুলোতে বুলোতে বললেন, আমার আমার সন্তানেরা, ওরা সারা রাত খেলেছে, এখন ঘুমাচ্ছে। ওদের ঘরটা খুব পছন্দ হয়েছে। কবি সাহেবকে সেদিনই ঢাকায় নিয়ে যাওয়া হয়। দেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতালে যার চিকিৎসা চলেছে বহুদিন। ডাক্তাররা বলেছিলেন তিনি এমন কোনো ভয়াবহ শক পেয়েছেন যাতে তার মস্তিষ্ক বাস্তব আর কল্পনার বিভেদটা চিরতর হারিয়ে ফেলেছে। তার স্ত্রী সন্তানেরা তাকে দেখতে গেলে তিনি চিনতে পারতেন না। তিনি শুধু নার্সদের কাছে তীব্র গন্ধওয়ালা বাখারি আতর চাইতেন। ফ্যাক্টরির সেই প্রজেক্টটা ওখানেই থেমে আছে। সাভারের সেই এলাকা দিয়ে মানুষ এখনও দিনের বেলাতেও যেতে ভয় পায়। যারা ভুল করে ওদিকে দিয়ে গিয়েছে তারা বলে এখনও নাকি সেই কাটা গুলিটার পাশ থেকে বাচ্চাদের খিলখিল করা হাসির শব্দ শোনা যায়। আর কখনো কখনো কোনো অমাবস্যার রাতে দেখা যায় ধবধবে সাদা চুলওয়ালা এক পৌর লোক সেই গুলিটাকে জড়িয়ে ধরে বসে আছে। সে একা একাই কথা বলে, হাসে, আর বাতাসে ভেসে আসে সেই তীব্র গাগুলি ওঠা পুরনো আতরের গন্ধ। কবি সাহেব হয়তো হাসপাতাল থেকে পালিয়েছেন, অথবা হয়তো তিনি কখনোই সেই জায়গাটা ছেড়ে যেতে পারেননি। প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। জিনেরা তাদের ঘর হারায়নি, তারা শুধু ওদের পুরনো ঘরের বদলে একটা নতুন জ্যান্ত ঘর খুঁজে নিয়েছে। ঘটনাটা এই পর্যন্তই ছিল। বড় অদ্ভুত। আমরা কিছু বিশ্বাস অবিশ্বাসের মাঝে কিছু অপ্রাকৃতিক জিনিসের সাথে যুদ্ধ বাঁধিয়ে নিই, যার ফলাফল আমাদের জন্য একদমই ভালো হওয়ার নয়। সেজন্য কিছু জিনিস বিশ্বাস আর কিছু জিনিস অবিশ্বাসেই থাক।
যার যতটা ভালো লাগে, যে যতটা ভয় পায়, ততটাই থাক। আমি শুধু একটা কথাই বলবো, আমাদের ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসেবে নেবেন। আমি এখানে কুসংস্কার বা কোনো কিছু ছড়ানোর জন্য গল্পগুলো বলি না। এগুলো অবশ্যই এন্টারটেনমেন্টের জন্য, আপনাদের ভয় পাওয়ার জন্য, আমার ভয় পাওয়ার জন্য। ঘটনাগুলো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ঘটনাস্থল ইউটিউব চ্যানেলকে কমেন্ট করুন। ঘটনাগুলো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ঘটনাস্থল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনারা যদি আরও এরকম ঘটনা শুনতে চান বা আপনারা ঘটনা পাঠাতে চান, তাহলে অবশ্যই ঘটনাস্থল@gmail.com পাঠিয়ে দেবেন। এতক্ষণ ধরে ঘটনাটা শোনার জন্য ধন্যবাদ। ঘটনাটা তো আমার খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকে বেশি কথা বলবো না, দেখা হচ্ছে নতুন সপ্তাহে নতুন কোন এপিসোডের সাথে। গুড বাই, গুড নাইট।